নমস্কার। গল্পের রাজপ্রাসাদে আজ সুকুমারের সাতকাহনের পঞ্চম পর্ব নিয়ে হাজির হলাম আমি, সুদীপ। সুকুমার রায়, এই নামটা শুনলেই বাঙালি পাঠক মাত্রেরই তার মনে জেগে উঠবে নির্ভেজাল মজা, নির্দোষ রসিকতা আর নানান বৈচিত্র্যের ছন্দময় দোলা। জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে যেন তিনি রসের সন্ধান পেতেন। স্বভাবতই প্রশ্ন জাগে, এত আনন্দের উৎস তিনি খুঁজে পেতেন কেমন করে? এর উত্তর পেতে গেলে অবশ্যই আমাদের প্রবেশ করতে হবে তার পরিবারের অভ্যন্তরে। তবেই আমরা পাব সেই শিকড়ের সন্ধান, তবেই আমরা পাব সেই ক্রোমোজোমের উৎস। আজকের সুকুমার রায়ের জীবনচরিত নিয়ে আলোচনা করতে বসিনি। একটা মানুষের বেড়ে ওঠার পেছনে, একজন প্রতিভাধর মানুষের প্রতিভার বিকশিত হওয়ার পেছনে যে দুটি জিনিসের মূলত অবদান থাকে, এক পরিবার, দুই পরিবেশ, এই দুটির প্রভাব তার জীবনে কতটা পড়েছিল সেই নিয়ে দু চারটে কথা আর তার জীবনের কিছু ঘটনা, সেই সম্পর্কিত কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছে নিয়ে আপনাদের কাছে এলাম। ময়মনসিংহ জেলার ব্রহ্মপুত্রের তীরে আম কাঁঠালের ছায়ায় ঘেরা ছায়া সুনিবিড় এক গ্রাম, নাম তার মসুয়া। এই গ্রামে ছিল এক কায়স্থ পরিবার, যে পরিবারের পুরুষ মানেই দীর্ঘদেহী, পুরুষ মানেই গৌরবর্ণ, আর পুরুষ মানেই পাণ্ডিত্যে উজ্জ্বল। এই পরিবারের আদি ইতিহাসের একেবারে গোড়ায় না গিয়ে আমি শুরু করছি সুকুমার রায়ের প্রপিতামহ লোকনাথ রায়কে দিয়ে। নামটা বোধহয় ভুল করিনি, আর লোকনাথ রায়কে দিয়ে। জমিদারি জরিপের কাজে তিনি বিপুল অভিজ্ঞতা অর্জন করেছিলেন। নিপুণ কাজের জন্য তিনি সুপরিচিত ছিলেন। একই সঙ্গে তিনি ছিলেন পণ্ডিত মানুষ এবং তন্ত্র সাধক। বাবা রামকান্ত রায়ের নির্দেশে তিনি সরকারি কাজে যোগদান করেন, কিন্তু সে কাজ বেশি দিন করতে পারেননি। কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো একটি ঘটনার প্রেক্ষিতে তাকে ঘুষ নেওয়ার জন্যে জোর করলে তিনি সঙ্গে সঙ্গেই চাকরি ছেড়ে দিয়েছিলেন। তারপরেই তিনি মনোনিবেশ করলেন তন্ত্র সাধনায়। পিতা রামকান্ত বুঝলেন যে ছেলের মতিগতি ভালো নয়। তখন তিনি প্রায় জোর করেই কৃষ্ণমণি নামে এক সুন্দরী রমণীর সঙ্গে তার বিয়ে দিলেন। কিন্তু তাতেও লোকনাথের পরিবারে বা সংসারে মন বসল না। তখন একদিন তার বাবা গোপনে লোকনাথের তন্ত্র সাধনার ডামর গ্রন্থ, নরকপাল, তারপর কি শঙ্খের মালা সমস্ত ব্রহ্মপুত্রের জলে বিসর্জন দিলেন। তাতে লোকনাথ প্রচণ্ড আঘাত পেয়েছিলেন, এবং সে আঘাত এমন চরম আঘাত হলো যে 3 দিনের মাথায় তিনি মারা গেলেন। তখন কৃষ্ণমণির কোলে তার একমাত্র সন্তান কালীনাথ। কালীনাথকে রামকান্ত নিজের মতন করেই মানুষ করলেন। কালীনাথ সংস্কৃত, ফার্সি, আরবি সব ভাষায় পাণ্ডিত্য অর্জন করলেন। দেখা গেল যে ব্রাহ্মণরা তার কাছে আসে শাস্ত্রের বিধান নিতে, শাস্ত্র বিচারে তাকে মধ্যস্থ মানতে। আবার মৌলবীরাও আসেন ফরমানের অর্থ বুঝতে। এই করতে করতে তার পরিচয় হয়ে গেল মুন্সি বলে। আর কিভাবে জানা নেই, তার নামটাই বদলে হয়ে গেল শ্যামসুন্দর মুন্সি। সে যাই হোক, শ্যামসুন্দর মুন্সি বা কালীনাথ রায়, তার পরিবার বলতে 5 ছেলে আর 3 মেয়ে। 3 মেয়ে গিরিবালা, ষোড়শী আর মৃণালিনী। মেয়েদের সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না, তবে ছেলেরা প্রত্যেকেই খুবই পরিচিত। বড় ছেলে সারদা রঞ্জন, তিনি অঙ্ক এবং সংস্কৃতে পণ্ডিত। বিদ্যাসাগর মশায়ের মেট্রোপলিটন কলেজের তিনি প্রিন্সিপাল ছিলেন। খুব ভালো ক্রিকেট খেলতেন
তার উইকেটে দাঁড়ানো আর প্রায় বুক অব্দি নেমে আসা সাদা দাড়িটার জন্য লোকে তাকে ভারতের WG গ্রেস বলতো। পরের ছেলে দ্বিতীয় পুত্র কামোদারঞ্জন, এর কথায় পরে আসছি। তৃতীয় পুত্র মুক্তিদারঞ্জন, তিনি মেট্রোপলিটন কলেজে অধ্যাপনা করতেন, ইংরেজি তার বিষয়। তারপর চতুর্থ সন্তান কুলদারঞ্জন, তিনি শিশু সাহিত্যিক এবং নামজাদা ফটোগ্রাফার। আলোকচিত্রের ছবি থেকে বড় বড় পোর্ট্রেট তৈরি করতে তার জুড়ি সেই সময় ভূভারতে কেউ ছিল না। এমন কোনো সম্ভ্রান্ত পরিবার ছিল না যে পরিবারে কুলদারঞ্জনের হাতে তৈরি পোর্ট্রেট স্থান পায়নি। আর সর্বকনিষ্ঠ প্রমোদারঞ্জন, তিনি ছিলেন ভারত সরকারের বন বিভাগের আধিকারিক। শ্যামদেশ অর্থাৎ এখন যেটা মায়ানমার, সেখানকার দুর্গম অঞ্চলে তিনি বহুদিন ছিলেন সেখানকার জরিপের কাজে। পরে তার অভিজ্ঞতা নিয়ে তিনি বনের খবর নাম দিয়ে সন্দেশ পত্রিকায় ধারাবাহিক লিখেছেন, পরে সেটি গ্রন্থ হিসেবেও প্রকাশিত হয়। এইবার আসি দ্বিতীয় পুত্র কামোদারঞ্জনের কথায়। কামোদারঞ্জনকে কালীনাথ রায়ের দূরসম্পর্কের ভাই হরিকিশোর রায়চৌধুরী দত্তক নিয়েছিলেন। তখন তার নাম হয় উপেন্দ্র কিশোর। উপেন্দ্র কিশোর তার প্রতিভাকে যেন বহুমুখী ধারায় বিস্তৃত করলেন। তিনি শিল্পী, তিনি সঙ্গীত বিশারদ, তিনি লেখক, তিনি বিজ্ঞানী, সব মিলিয়ে তিনি বহুমুখী প্রতিভাধর। ছোটদের জন্য লিখতেন, ছোটদের জন্য আঁকতেন। তার সেই সমস্ত লেখা ছবি সেগুলো বিভিন্ন পত্রিকায় ছাপা হতো, কিন্তু অতি নিম্নমানের মুদ্রণ যন্ত্রের কারণে সেই ছবির চরম বিকৃতি দেখে খুব বিরক্ত হতেন উপেন্দ্র কিশোর। সেই সময় তিনি রঙিন ছবি ছাপানো নিয়ে গবেষণা করছেন। এখন যারা কম্পিউটারে ছবি আঁকা ইত্যাদি নিয়ে কাজ করেন তারা হাফ টোন এই শব্দটার সাথে পরিচিত। সেটা আসলে হচ্ছে রঙের মিশ্রণ। আমরা যে কোনো রং, আমাদের চোখের সামনে যে কোনো রং দেখি, সেই রং প্রকৃতপক্ষে তিনটে রঙের বিশেষ আনুপাতিক মিশ্রণ। সেই তিনটে রং হলো লাল, সবুজ আর নীল। এটাকে RGB কালার মোড বলে, রেড গ্রিন ব্লু কালার মোড। এখন কম্পিউটারে ফেলে দিলেই, যে কোনো রং ফেলে দিলেই সেই আনুপাতিক মিশ্রণটা একেবারে সঙ্গে সঙ্গেই জানিয়ে দেয়, কিন্তু সেই যুগে তো সেটা সম্ভব ছিল না। উপেন্দ্র কিশোর চোখের আন্দাজে এই রঙের মিশ্রণ করে করে রঙিন ছবি, বিভিন্ন রঙের রঙিন ছবি ছাপার পরিকল্পনা করেছিলেন এবং গবেষণায় বেশ সফল হয়েছিলেন। এই গবেষণা তাকে সারা বিশ্বের আলোকচিত্রীদের কাছে এবং মুদ্রণ জগতে একটা ভালো রকম পরিচিতি দিয়েছিল। তখন তিনি স্থির করলেন যে তিনি নিজেই এই ছাপার কাজ করবেন, নিজের ছাপাখানা করবেন, বিদেশ থেকে যন্ত্রপাতি আসবে। আর এই ভাবনা থেকেই ভারতীয় মুদ্রণ শিল্পে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো, জন্ম নিল ইউ রায় অ্যান্ড সন্স কোম্পানি। এবং এই ইউ রায় অ্যান্ড সন্স কোম্পানি থেকে বেরোলো ছোটদের জন্যে প্রথম বাংলা মাসিক পত্রিকা, নাম তার সন্দেশ। গল্প, কবিতা, রম্যরচনা, প্রবন্ধ, বিভিন্ন ধরনের লেখা দিয়ে শিশুদের যে এক মনোজগৎ তিনি তৈরি করেছিলেন, তার পূর্বনীড় কিন্তু ছিল তার পরিবার। যে পরিবারে আমোদ প্রমোদ ছিল, লেখাপড়া ছিল, ছবি আঁকা ছিল, অর্থাৎ আমরা যেটাকে বলি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তার এত বেশি রকমই সেখানে সমাদর ছিল যে শুধু পরিবার নয়, পরিবারের বাইরে উপেন্দ্র কিশোর যে বর্ধিত পরিবার ছিল, সেই পরিবারও রসসিক্ত হয়ে উঠেছিল। বলতে গেলে তাদের রসের ভাণ্ডার পূর্ণ হয়ে এই বাঙালি সাহিত্য সমাজকেও রসসিক্ত করে তুলেছিল। উপেন্দ্র কিশোর 1880 সালে ময়মনসিংহ ছেড়ে কলকাতায় চলে আসেন এবং কলকাতায় এসে বন্ধু গগনচন্দ্র হোমের সংস্পর্শে এসে ব্রাহ্ম ধর্ম সম্পর্কে আকৃষ্ট হন। পরে ব্রাহ্ম ধর্মে তিনি দীক্ষিতও হন। সেই সূত্রে 23 বছর বয়সে
ব্রাহ্ম সমাজের অবিসংবাদী নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এবং তার স্ত্রী প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের কন্যা বিধুমুখীর সঙ্গে তার বিয়ে হয়। প্রথম দিকে পরিবারের অনেকেই, রায় পরিবারের অনেকেই এই বিয়েটা ঠিক মেনে নিতে পারেননি, কিন্তু পরবর্তীকালে স্নেহবন্ধনেরই জয় হয়েছিল বলতে হবে। বিয়ের পর উপেন্দ্র কিশোর তাঁর সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে চলে এলেন 22 নম্বর কর্নওয়ালি স্ট্রিটে। সেটা ছিল লাহাদের লালবাড়ি নামে বিখ্যাত। এই বাড়িরই কয়েকটা ঘর ভাড়া নিয়ে তিনি থাকতে আরম্ভ করলেন। এই বাড়িরই একটা অংশে থাকতেন তার শ্বশুর শাশুড়ি, আর আরেকটা অংশ ছিল ব্রাহ্ম বালিকা শিক্ষা কেন্দ্র আর তার বোর্ডিং। প্রায়শই বাড়ির বিরাট ছাদে গান বাজনার আসর বসত, বিশেষ করে ব্রাহ্মদের বিশেষ অনুষ্ঠান মাগোৎসব আর ভাদ্রোৎসবকে কেন্দ্র করে। এই বাড়িতে নামজাদা লোকেদের সব সময় যাতায়াত ছিল। তাদের মধ্যে ছিলেন সমাজ সংস্কারক সিদ্ধার্থ শাস্ত্রী, বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আচার্য জগদীশচন্দ্র বসু এবং অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। উপেন্দ্র কিশোর ছোট থেকেই গান বাজনায় আকৃষ্ট ছিলেন। নিজে ভালো বেহালা বাজাতেন, ভালো বাঁশি বাজাতেন, আর এই গান বাজনার দৌলতেই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তার যাতায়াত, আর সেই সূত্রে রবীন্দ্রনাথের সঙ্গে তার বন্ধুত্ব। সেই সখ্যতা এত গভীর হয়েছিল যে পরবর্তী কয়েকটা প্রজন্ম সেটা বিস্তৃতি লাভ করে। আগামী সংখ্যায় রবীন্দ্রনাথের সঙ্গে সুকুমারের সম্পর্ক এবং সুকুমারের জীবনে রবীন্দ্রনাথের প্রভাব, রবীন্দ্রনাথের জীবনে সুকুমারের প্রভাব, এই নিয়ে কিছু বলার ইচ্ছে রইল। ফিরে আসি ওই 22 নম্বর কর্নওয়ালি স্ট্রিটের বাড়িটায়। লীলা মজুমদার লিখছেন যে এই বাড়ির ছিল অবারিত দ্বার। কত দুঃখী নিরাশ্রয় মানুষ এই বাড়িতে এসে আশ্রয় নিয়েছেন, কত অসুস্থ মানুষ, রুগ্ন মানুষ এখানে থেকে চিকিৎসা করিয়ে গেছেন। একবার তো এক বৃদ্ধা পাগল মহিলা এসে বেশ কিছুদিন থেকে গেলেন। তার আচরণে, অত্যাচারে বাড়ি শুদ্ধ লোক নাস্তানাবুদ, কিন্তু উপেন্দ্র কিশোরের বাড়ির দরজা যেমন হাট করে খোলা ছিল তেমনি খোলা রইল। সুকুমারের বোন পুণ্যলতা চক্রবর্তী তার আত্মজীবনীতে লিখছেন, আমাদের বাড়িটা ছিল আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, অতিথি অভ্যাগত সকলেরই মিলনে সুখের জায়গা। ভগবানের নাম গানে, প্রাণ খোলা আদর যত্নে, হাসি আলাপে, গান বাজনায় সকলেই কত তৃপ্তি, কত আনন্দ পেতেন। এ বাড়ির মানুষগুলো সবসময় যেন হাসছে, আর বাড়িটাও যেন হাসছে। সন্ধ্যাবেলা সকলে গোল হয়ে বসে আড্ডা মারার এটা ছিল একটা মস্ত ব্যাপার। তখন ঘর অন্ধকার করে কোনোদিন ম্যাজিক লণ্ঠন দেখা হতো, কোনোদিন শ্যাডো প্লের খেলা দেখা হতো, আবার এক একদিন বসতো গল্পের আসর। কত রকমের গল্প, রামায়ণ মহাভারত, আবার বিভিন্ন রোমাঞ্চকর কাহিনী। গল্পে গল্পে কখন যে সন্ধে পেরিয়ে রাত নেমে আসতো সেটা কেউ জানতেই পারত না। আর এই বাড়িতে ছিল দুটো বিশেষ ঘর। একটা ঘরকে বলা হতো কঙ্কাল ঘর, সেটা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলির পড়ার ঘর। আর আরেকটা ছিল অন্ধকার ঘর। সে ঘর চারদিক থেকে বন্ধ, লাল কাচের সার্সি দিয়ে ভেতরে একটা অদ্ভুত ভুতুড়ে ঝাপসা ছায়া দেখা যেত, অনেক রকমের যন্ত্রপাতি, নানান রকমের শিশি বোতল। এই ঘরটা ছিল কুলদা রঞ্জনের ফটোগ্রাফির ডার্ক রুম। অতএব বোঝাই যাচ্ছে যে এই বাড়িতে যুগপৎ 3টি স্রোত বইত। একটি হাসি খেলা, গল্পের মজা, আনন্দ, উল্লাস মেশানো একটা সহজ স্রোত, আরেকটা বিজ্ঞান চর্চা আর গবেষণা স্রোত, আর আরেকটা ছিল সমাজ সংস্কারের স্রোত। এই 3 স্রোতের ধারায় অবগাহন করে সুকুমার ক্রমশ বেড়ে উঠেছিলেন। এই বাড়িতেই 1294-এর 13ই কার্তিক, ইংরেজি 30শে অক্টোবর 1887 সুকুমার রায়ের জন্ম হয়। ওরা ছিলেন 6 ভাই বোন। বড় সুখলতা, তারপর সুকুমার, তারপর পুণ্যলতা, তারপর একে একে সুবিনয়, শান্তিলতা আর সুবিমল। ছোটবেলা থেকেই খুব ফুর্তিবাজ ছিলেন তিনি। আর আরেকটা ব্যাপার ছিল, সেটা অদম্য কৌতূহল। যে কোনো ব্যাপারে, কোনো খেলনা হাতে পেলে প্রথমেই সেটা তিনি খুলে ফেলতেন তার ভেতরটা বোঝার জন্য, তারপর সেটা জোড়া দিতেন। প্রায়শই সফল হতেন না, কিন্তু তাতে কিছু এসে যায় না, নতুন কিছু জানা তো হলো। পুণ্যলতা চক্রবর্তী লিখছেন,
যে দাদা ছেলেবেলা থেকেই চমৎকার গল্প বলতে পারত। বইয়ের গল্প শোনানোর পাশাপাশি মনে মনে গল্প বানিয়ে হঠাৎ হঠাৎ সেগুলো বলে দিতে পারত। তা সেই গল্পের মধ্যে থাকতো অদ্ভুত অদ্ভুত সব জন্তু জানোয়ারের কথা, যেমন মোটা ভবনদোলা, সে কেমন থপথপিয়ে দুলে দুলে চলে, বা মন্তু পাইন, সে তার সরু লম্বাটে গলাটা প্যাঁচ দিয়ে রেখে দেয়, কিংবা ওই গোলমুখ ড্যাবা চোখ কম্পু, সে দেয়ালের পেরেক থেকে ঝুলে থাকে। অতএব বোঝা যাচ্ছে যে হযবরল, আবোল তাবোল, হেসরাম হুঁশিয়ারের ডায়েরিতে যেসব আজগুবি জন্তু জানোয়ারের সন্ধান আমরা পাই, তারা জন্ম নিয়েছিল সুকুমারের মনোজগতে তার ছেলেবেলাতেই। রসিক ছিলেন তিনি ছোটবেলা থেকে। একটা গল্প পড়েছি, খুব সম্ভবত পূর্ণলতা চক্রবর্তী বা সুখলতা রাও, এই দুই বোনের কারুর একজনের লেখার মধ্যে বলছে যে পণ্ডিত মশাই একদিন পড়া শেষে বললেন যে মেঝেতে যা ছড়িয়ে আছে সব তুলে রেখে দাও, তুমি বড় দাদা, তুমি তুলে রেখে দাও। তো সুকুমার ভাই বোনেদের বই, খাতা, পেন্সিল, রবার যা ছিল সব তুলে ডেস্কের মধ্যে ঢুকিয়ে দিলেন, আর শেষে ছোট বোন শান্তিলতা, টুনি, তাকেও ডেস্কের মধ্যে ঢুকিয়ে দিতে যাচ্ছেন। তো পণ্ডিত মশাই বললেন, এই কি, ওকে টানাটানি করো কেন? তো উনি বললেন, কেন, আপনি তো বলেছেন যা ছড়িয়ে আছে সব তুলে নিতে। ও তো মেঝেতে পা ছড়িয়ে বসেছিল। বাড়িতে আসতেন নবদ্বীপ চন্দ্র দাস। তিনি ছিলেন বিরাট মোটা, এবং এত মোটা যে সবাই তাকে আড়ালে জ্বালা বলতো। একদিন তিনি খেতে বসছেন, সুকুমার তাড়াতাড়ি করে তার ওই কাঠের পিঁড়ির ওপরে একটা বিঁড়ে রেখে দিয়ে এলেন। জ্বালা আর বিঁড়ের মধ্যে সম্পর্কটা কি, সেটা এখনকার যারা ছোট বাচ্চা তারা অতটা বুঝবে না। জ্বালা তো এখনকার কোনো বাড়িতে দেখা যায় না। তবে ব্যাপারটা যে কি সেটা বুঝতে গেলে একটা কবিতার কথা বলবো। সেটা হচ্ছে হযবর আবোল তাবোলে আছে কবিতাটা। সেটা হচ্ছে কুঁজো জ্বালা সংবাদ। এটা পড়লে অনেকটা বোঝা যাবে। আরেকটা ঘটনা বলি, মাঘোৎসবে খাওয়া দাওয়া হবে, এক ড্রাম ভর্তি রসগোল্লা এসেছে। শিবনাথ শাস্ত্রী বাড়ির ছেলে মেয়েদের ডেকে হাসতে হাসতে বললেন, এই সব রসগোল্লা কে একা খেতে পারবে? কেউ কি পারে? সবাই চুপ করে আছে। সুকুমার রায় জোর গলায় বললেন, আমি পারবো। আর তারপরেই ফিস করে বললেন, অনেক দিন ধরে। তো শিবনাথ শাস্ত্রী খুব হেসে বললেন, এইটে বুঝি তোমার ইতিগজ? আরেকটা গুণ ছিল সুকুমার রায়ের ছোটবেলা থেকে, সেটা হচ্ছে যে তিনি খেলা বানাতেন। একটা মজার খেলা ছিল, খেলাটার নাম ছিল রাগ বানানো। সেটা কীরকম না, কারোর ওপর খুব রাগ হয়েছে, এবার তাকে তো কিছু বলা যাচ্ছে না, তাকে হাতের কাছে পাওয়া যাচ্ছে না, রাগটা কিছুতেই পড়ছে না। সুকুমার তখন ভাই বোনেদের বলতেন, আয় আমরা রাগ বানাই। তখন সেই লোকটাকে নিয়ে নানান রকমের উদ্ভট, আজগুবি, আবোল তাবোল সব গল্প তিনি মুখে মুখে তৈরি করতেন, আর সেই গল্প শুনে ভাই বোনেরাও যোগ দিত। সেই গল্পের মধ্যে কোনো অনিষ্ট চিন্তা থাকতো না, শুধু থাকতো মজা, মজা আর মজা। ভাই বোনেরা এইসব শুনতো, হাসতো, হাসতে হাসতে গড়িয়ে পড়তো। কখন রাগ গলে জল হয়ে যেত তারা নিজেরাও টের পেত না। তারপর যে লোকটাকে দেখে, যে লোকটাকে উদ্দেশ্য করে এই গল্প তৈরি, তাকে দেখলেই সবাই হাসতো। আর তিনি ভাবতেন যে আমাকে দেখে এরা সবাই হাসে কেন, তখন তার রেগে যাওয়ার পালা। এইভাবেই শোধবোধ হয়ে যেত। এবার বুঝতে পারছেন নিশ্চয়ই যে হিজিবিজবিজও জন্ম নিয়েছিল সুকুমার রায়ের মনে অনেক ছোটবেলায়। রায় বংশের একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল, সেটা হলো ছান্দসিকতা, অর্থাৎ ছন্দ মিলিয়ে কথা বলা। উপেন্দ্র কিশোর তার ছেলে মেয়েদের ছন্দে চিঠি লিখতেন। সেই চলটা বোধহয় সেই সময় অনেকের মধ্যেই ছিল। আমি দেখেছি রবীন্দ্রনাথের বরদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তিনি বাড়ির মধ্যেই কাউকে ডাকতে হলে তাকে ছন্দে চিঠি লিখে ডেকে পাঠাতেন। তাই এরকম একদিন ওই সন্ধেবেলা, আগেই বলেছি যে গোল হয়ে একটা আসর বসতো, তো সেই আসরে একদিন এই ছড়া কাটার খেলা শুরু হয়েছে। উপেন্দ্র কিশোর প্রথম লাইন, তার নিয়ম, খেলার নিয়ম ছিল যে একজন একটা লাইন বলবেন, পরের জন আরেকটা লাইন, তারপরে তৃতীয় লাইন একজন বলবেন, চতুর্থ একজন, এইভাবে চলতে থাকবে। তো উপেন্দ্র কিশোর খেলাটা শুরু করলেন, বললেন, একদা এক বাঘের গলায় ফুটেছিল অস্থি,
একদা এক বাঘের গলায় ফুটেছিল অস্থি। তো তখন সুখলতা বললেন, যন্ত্রণায় কিছুতেই নাহি তার স্বস্তি। বেশ, তখন আরেকজন তিনি বললেন, 3 দিন 3 রাত নাহি তার নিদ্রা। সুবিনয় বললেন, সেঁক দেয় তেল মাখে লাগায় হরিদ্রা। এই অবধি আসার পর মুক্তিদারঞ্জন বললেন, বেশ তো, 1-এর পর 2 বলছো, 2-এর 3-এর পর 4 বলছো, আমি একটা কাজ করি, খেলাটাকে একটু উল্টে দিই। আমি বলবো 6 নম্বর লাইনটা, 5 নম্বর লাইনটা কাউকে বলতে হবে। উল্টো খেলা, প্রথমের পর দ্বিতীয় না করে 6-এর পরে 5 বলতে হবে। অর্থাৎ ওই সিকোয়েন্সটাকে মেলাতে হবে পিছিয়ে গিয়ে, কাজটা কঠিন। তো বলে তিনি ষষ্ঠ লাইনটা বললেন, গলায় ঢুকায় দিল দীর্ঘ তার চঞ্চু। গলায় ঢুকায় দিল দীর্ঘ তার চঞ্চু। ব্যাস, সবার মুখে সেলোটেপ। চঞ্চুর সাথে কি মিলবে কেউ বলতে পারে না। সুকুমার বললেন, বক্সে চালাক অতি চিকিৎসক চুঞ্চু। লোকে বলে, এ আবার কি কথা, চুঞ্চু চুঞ্চু কথাটা কোত্থেকে এলো, ওর কোনো কথা আছে নাকি? মুক্তিদারঞ্জন সুকুমারের পিঠ চাপড়ে দিয়ে বললেন, সাবাস। আর বাকিদের বললেন, এটা জেনে রেখে দাও, চুঞ্চু মানে বিশারদ, এক্সপার্ট। যত দিন গেছে উপেন্দ্র কিশোরের পরিবার বড় হয়েছে, কর্নওয়ালিস স্ট্রিটের বাড়িতে লোক সংখ্যা বেড়েছে। কুলদারঞ্জন মারা গেছেন, তার পরিবার এই বাড়িতেই থাকে, জায়গার টানাটানি হচ্ছে। ফলে তারা উঠে এলেন 38 নম্বর শিবনারায়ণ দাস লেনে। সেখানে কিছুদিন কাটিয়ে সেখান থেকে 22 নম্বর সুকিয়া স্ট্রিটের বাড়িতে, আর তারপর সুকিয়া স্ট্রিটের বাড়িতে এলেন 1900 সাল, আর তারও বছর 5-6 পরে 100 নম্বর গড়পাড় রোড। যেখানেই থাকুন না কেন, রসের হদিশ তিনি যখন তখন পেতেন। লীলা মজুমদারের লেখায় একটা এরকম মজার গল্প পাচ্ছি। গড়পাড়ের বাড়িটাও ছিল অন্য অন্য বাড়ির মতো অবারিত দ্বার। মাঝে মাঝে আত্মীয়রা সেখানে সদল বলে চলে আসতেন, কোনো রকম খবরাখবর তোয়াক্কা না করে। অবশ্য তখন বোধহয় রেওয়াজটাই এরকম ছিল। মাঝে মাঝে অনেক অনাত্মীয় সেখানে আসতেন, এই রবাহুতের দলে থাকতেন। এমনই একজন ছিলেন তিনি, কোনো সূত্রে জ্যাঠামশাই তাকেও বলতে পারে না, কিন্তু বাড়ির ছেলেমেয়েরা তাকে জ্যাঠামশাই বলেই ডাকে। ওই বাড়ির প্রভাবে কিনা জানা নেই, তিনি মুখে মুখে বেশ ভালো ছড়া কাটতে পারতেন। তা একদিন তার ঘরের বাইরে বসে তিনি একটা ছত্র বাতাসে যেন উড়িয়ে দিলেন। জীবন খাতায় হিসাব নিকেশ, জীবন খাতায় কাটাকুটির হিসেব, না এটা নয়, জীবন খাতায় কাটাকুটির হিসেব কি সব মেলে, জীবন খাতায় কাটাকুটির হিসেব কি সব মেলে, বলে চুপ করে আছেন। সুকুমার বারান্দায় ঘুরঘুর করছিলেন। জ্যাঠামশাইয়ের পাশের ঘরে ভাই বোনেরা পড়াশুনো করছিল। সুকুমার সেই ঘরে দরজা দিয়ে মুখ বাড়িয়ে বললেন, এইবার ফেলে দিয়ে মেলাবে। তার মানে আগের লাইনটা শেষ হয়েছে মেলে দিয়ে, পরের লাইনের শেষে ফেলে শব্দটা থাকবেই থাকবে। বলেই সুকুমারের টুক করে কোথায় হাওয়া হয়ে গেলেন। আর প্রায় সঙ্গে সঙ্গেই জ্যাঠামশাই বললেন, জীবন খাতায় কাটাকুটির হিসেব সব মেলে, সুখগুলো সব পালিয়ে গেছে দুঃখগুলোকে ফেলে। ছন্দজ্ঞান অসাধারণ ছিল বলেই সুকুমার ভালো আবৃত্তিও করতে পারতেন। আর এই আবৃত্তি করতে করতে মানে যেটা হয়, একটা বডি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে যায়, আর সেখান থেকেই চলে এলো তার নাটকের প্রতি আকর্ষণ, নাটক আর অভিনয়ের প্রতি। প্রথমে বাড়ির ভাই বোনেদের নিয়ে অন্যের লেখা নাটক অভিনয় হতো। 16 বছর বয়সে তিনি লিখলেন তার প্রথম নাটক, রামধন পথ। র্যামসডেন নামে এক ভারত বিদ্বেষী সাহেব কি করে ছেলে ছোকরাদের হাতে নাকাল হয়েছিলেন, সেই নিয়ে এই নাটক। এই নাটক যখন লেখা হচ্ছে তখন এই বঙ্গভঙ্গের সময়কালটা তাই। সেই সময় স্বদেশীর একটা হাওয়া চারিদিকে বইছে। সুকুমারের ছোট ভাই সুবিনয় এই স্বদেশী আনায় মেতেছিলেন। তখন তো আমাদের দেশে দিশি জিনিস বলতে তেমন কিছু ছিল না, আর যাও বা ছিল সেগুলো খুব একটা ব্যবহারযোগ্য নয়। সুবিনয় নানা জায়গা থেকে মোটা সুতোর কাপড়, হাতে বানানো তুলোট কাগজ, তারপরে ওই ব্যাকাচোরা, পেয়ালা, পিরিচ এইসব নিয়ে এসে বাড়ির লোকেদের ব্যবহার করতে দিতেন।
তো ভাইয়ের এই স্বদেশিয়ানা দেখে সুকুমার পরিহাস চলে এই নাটকের মধ্যে একটা গান ঢুকিয়ে দিয়েছিলেন। গানটা হচ্ছে, আমরা দিশি পাগলার দল, দেশের জন্যে ভেবে ভেবে হয়েছি পাগল, যদিও দেখতে খারাপ টিকবে কম, দামটা কিছু বেশি, তা হোক তাতে দেশেরই মঙ্গল। আবার এই নাটকেই তিনি লিখেছিলেন অত্যন্ত গাম্ভীর্যে ভরা দেশপ্রেমের একটি গান, টুটিল কি আজ ঘুমের ঘোর। এই গানের সুর দুটো এখন আর পাওয়া যায় না, কারণ রামধন বধ এই নাটকের ম্যানুস্ক্রিপ্টটাই হারিয়ে গেছে। বন্দে মাতরমের যুগের অনেক আগে থেকেই সুকুমার এই পরাধীন দেশটার কথা ভাবতেন। সেই সময় ব্রিটিশ শক্তির সমর্থক ছিলেন অনেক শিক্ষিত বাঙালি। বুয়ারের যুদ্ধ চলছে 1903 সাল, কাগজে ব্রিটিশদের কোনো একটা যুদ্ধ জয়ের খবর বেরিয়েছে ফলাও করে, আর সেইটা পড়ে পুণ্যলতা খুব আনন্দ প্রকাশ করছেন দেখে সুকুমার তাকে তিরস্কার করে বলেছিলেন যে, নিজেরা পড়ে পড়ে মার খাচ্ছিস আর অন্যের মার খাওয়া দেখে হাসছিস। 22 নম্বর সুকিয়া স্ট্রিটের বাড়ি, সেটাই সুকুমারের বেড়ে ওঠার বাড়ি। তখন 17-18 বছর বয়স, মাথায় লম্বা হয়েছেন বংশধারা অনুযায়ী, কিন্তু ছেলে মানুষই যায়নি। নাটকের প্রয়োজনে বাড়িতে গোঁফদাড়ি তো সবসময় মজুদ থাকতোই। একদিন করলেন কি, চাপ দাড়ি লাগিয়ে, কপালে তিলক কেটে, গায়ে গেরুয়া বসন চাপিয়ে, আর চোখে মোটা পাওয়ারের চশমা লাগিয়ে তিনি চলে গেলেন গণৎকার সেজে এক বন্ধুর বাড়ি। বন্ধু তো চিনতে পারলেন না, বন্ধুর মা তো আরোই চিনতে পারলেন না। বেশ সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে, সুকুমার ভোজন রসিক, মন দিয়ে খাচ্ছেনও, আর মাঝে মাঝে তিনি গণৎকারের মতন কথাবার্তা বলছেন। তার কথায় আপ্লুত হয়ে, এই অবধি সব কিছু ঠিক চলছিল, কিন্তু তার কথায় আপ্লুত হয়ে যখন বন্ধুর মা সাষ্টাঙ্গে প্রণাম করতে গেলেন, তখনই সব ধরা পড়ে গেল। সুকুমার রায়ের মধ্যে আরেকটা গুণ ছিল, তিনি ছিলেন যাকে বলে বর্ন লিডার। ছোটবেলায় ভাই বোনেদের নেতা বলতে তিনি, স্কুল কলেজে গিয়েও তিনি বন্ধুদের নেতা হয়ে গেলেন। তবে যতই আনন্দ করুন, ফুর্তি করুন, মজা করুন, লোককে উত্ত্যক্ত করুন রসিকতা করে, যখন রেগে যেতেন তখন কিন্তু প্রচণ্ড একরোখা। একবার একটা কাগজে মেয়েদের শিক্ষা নিয়ে খুব কুরুচিকর একটা লেখা কেউ একজন লিখেছিলেন। সুকুমার রায় সেই কাগজের অফিসে গিয়ে লেখকের বাড়ির ঠিকানা জোগাড় করে তাকে ধরে, তাকে দিয়ে ক্ষমা চাইয়ে চিঠি লিখিয়ে সেই চিঠি পত্রিকা দপ্তরে এনে জমা দিয়ে তবে থেমেছিলেন। এই রকমই একরোখা মানুষ ছিলেন তিনি। এই সুকিয়া স্ট্রিটের বাড়িতে বসেই তার নাটক লেখা শুরু, সে তো বলেইছি। প্রথমে খেলার ছলে লেখা রামধন বধ, তারপরে তিনি লিখলেন ঝালাপালা আর লক্ষণের শক্তিশাল। 1907 সালে একটা দল গড়ে ফেললেন যারা এই নাটকগুলো করবে। দলের নাম হলো ননসেন্স ক্লাব। আর ননসেন্স ক্লাবের একটা মুখপাত্র বেরোতো, সেই মুখপাত্রের নাম ছিল, হাতে লেখা পত্রিকা, তার নাম ছিল 32.5 ভাজা। পুণ্যলতা চক্রবর্তীর স্মৃতিচারণে দেখছি তিনি লিখছেন যে, দাদাই পত্রিকার সম্পাদক, মলাট করতেন দাদা নিজে, ভেতরে ছোট ছোট 2 লাইনের ছড়া তিনি লিখে দিতেন, অনেকগুলো লেখাও তার থাকতো। আর আরেকটা যেটা থাকতো সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সম্পাদকের কলাম, তার নাম ছিল পঞ্চতিক্ত পাঁচন। যদিও নামটা পাঁচন, কিন্তু সেটা মোটেই তেঁতো ছিল না, অত্যন্ত রসে টৈটম্বুর একটা লেখা, যা বড়রাও খুব আগ্রহ নিয়ে পড়তেন। আসলে সুকুমার রায়ের ঠাট্টার ধরনটাই ছিল এইরকম, কাউকে আঘাত করা নয়, কাউকে খোঁটা দেওয়া নয়, যে ঠাট্টা বা রসিকতার মধ্যে থাকবে নির্মল, সতেজ, সরল আনন্দ, ব্যাস এইটুকুই। ননসেন্স ক্লাবের আসর মূলত বসতো 22 নম্বর সুকিয়া স্ট্রিটের বাড়িতেই। মাঝে মাঝে অবশ্য 10 নম্বর কর্নওয়ালেস স্ট্রিটে গগন হোমের বাড়ি কিংবা প্রশান্তচন্দ্র মহালানবিশের বাড়িতেও আড্ডা বসেছে। ব্রাহ্ম সমাজে সেই সময় একটা ছাত্রধারা ছিল, ছাত্র শাখা, সেটা নামকে বাঁচতে সুকুমার রায় ব্রাহ্ম যুবকদের নিয়ে তৈরি করলেন ব্রাহ্ম যুব সমিতি। প্রতি বুধবার তারা উপাসনা গৃহে যেতেন, ব্রাহ্ম সমাজের উপাসনা হতো, তারপর সাহিত্য আলোচনা হতো, আর মাসে অন্তত একবার চড়ুইভাতি হতো স্টিমার পার্টি করে। 1910 সালে যুব সমিতির প্রথম পত্রিকা বেরোলো, পত্রিকার নাম হলো আলোক, সুকুমার রায় সম্পাদক, দাম 4 আনা,
কিন্তু প্রথম সংখ্যাটি সুকুমার নিলামে চড়ালেন ব্রাহ্ম সমাজে, এবং শেষ অবধি নিলামে 10 টাকায় সেটা কিনে নিলেন সুকুমার রায়ের ছোট মামা, জংলু মামা, অর্থাৎ ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলির ছোট ছেলে প্রফুল্লচন্দ্র গঙ্গোপাধ্যায়। অবশ্য পরের বছর সুকুমার রায় বিলেত চলে গেলেন বলে এই পত্রিকাটাও বন্ধ হয়ে গেল। 1911 সাল অ্যারাবিয়া জাহাজে সুকুমার রায় চলে গেলেন বিলেতে অক্টোবর মাসে। ওই ফটোগ্রাফি বা আলোকচিত্র আর মুদ্রণ শিল্পের উন্নততর কাজ শেখার জন্যে সেখানে যাওয়া। তার আগে প্রেসিডেন্সি কলেজ থেকে ফিজিক্স আর কেমিস্ট্রিতে অনার্স পেয়ে এবং গুরু সদয় বৃত্তি নিয়ে বিএসসি পাশ করেছেন। বিলেতে তিনি ছিলেন ঠিক 2 বছর। 1913 সালের অক্টোবর মাসে তিনি আবার দেশে ফিরে এলেন এবং ফিরে এসেই ইউরা অ্যান্ড সানস কোম্পানিতে যোগদান করলেন। জীবনের নানান টুকরো টাকরা ঘটনার মধ্যে দিয়ে সুকুমারের সৌকুমার্য খুঁজে নেওয়াটাই আমার উদ্দেশ্য, সেটা প্রথমেই বলেছি। দেশে ফিরে তিনি প্রথমেই যেটা করলেন, এই যুব সমিতিকে, ব্রাহ্ম যুব সমিতিকে আবার চাগিয়ে তুললেন। আবার শুরু হলো সাহিত্য আলোচনা, আবার শুরু হলো সেই আগের মতন স্টিমার পার্টি। আর এবার থেকে স্টিমার পার্টি উপলক্ষে তার কবিতা, একটা কবিতা পাচ্ছি। মাহোৎসবে স্টিমার পার্টি মস্ত বড় ব্যাপার, জোররোগী চলল খেপে মাথায় বেঁধে র্যাপার, খাবার দাবার নিয়ে সবাই উঠল নায়ে চেপে, মংলু এলো শিং বাগিয়ে জংলু এলো খেপে। মংলু আর জংলু সুকুমার রায়ের 2 মামা, প্রফুল্লচন্দ্র এবং প্রভাতচন্দ্র গঙ্গোপাধ্যায়। তার এই ছান্দসিক লেখা সে শুধু কিন্তু তার বইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। সুকুমার রায়ের সমসাময়িক বহু মানুষের স্মৃতিচারণের মধ্যে এরকম অনেক ঘটনা উঠে এসেছে। যেমন একটা বলি, ব্রাহ্ম সমাজের কোনো একটা সভায় 2 দল যুবকের মধ্যে কোনো কারণে কথা কাটাকাটি শুরু হয়েছে এবং সে কথা কাটাকাটি প্রায় হাতাহাতির পর্যায়ে যায় আর কি। সবাই তটস্থ। সুকুমার রায় তড়াক করে একটা টেবিলের ওপর উঠে দাঁড়িয়ে লক্ষণের শক্তিশালী জাম্বুবানের সংলাপ বলতে শুরু করলেন। হ্যাঁ রে, আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলি কেন বেটা, বেল্লিক বেয়াদব বেরসিক বেয়াক্কেলে হাঁড়িমুখভূত। সেই ডায়লগ শুনে সবাই হাসতে আরম্ভ করলো। কোথাকার তিক্ততা কোথায় চলে গেল। আরেকবার তিনি ঢাকাতে তখন বন্ধুদের সঙ্গে গেছেন সিনেমা দেখতে। তো সিনেমা চলতে চলতে যান্ত্রিক গোলযোগের কারণে সিনেমা বন্ধ হয়েছে। প্রথম দিকে দর্শকরা চুপচাপ, তারপর ধীরে ধীরে গুঞ্জন, তারপর হট্টগোল শুরু হতে যাচ্ছে। সুকুমার রায় বন্ধুদের নিয়ে উঠে দাঁড়ালেন চেয়ারের উপর, আর চেয়ারের উপর উঠে দাঁড়িয়েই নাটকের গান আর সংলাপ সবাই মিলে শুরু করে দিলেন। দর্শকদের তখন ডবল মজা। খবর পেয়ে ছুটে এলেন হলের মালিক। তিনি বললেন, মশাইরা, যন্ত্র যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যান। ননসেন্স ক্লাবের উত্তরণ হয়েছিল ব্রাহ্ম যুব সমিতিতে। এবার ব্রাহ্ম যুব সমিতির উত্তরণ ঘটল মানডে ক্লাবে। প্রতি সোমবার সোমবার আসর বসত, তাই নাম হলো মানডে ক্লাব। আর এই ক্লাবের আসরে খাওয়া দাওয়া ছিল একটা অবশ্য করণীয় কর্তব্য। তাই ক্লাবের নাম মানডে ক্লাব থেকে হয়ে গেল মন্ডা ক্লাব। তখন শুধু সোমবার নয়, যে কোনো দিন আসর বসে, যে কোনো জায়গায়, যে কোনো একজনের বাড়িতে। তো এই মন্ডে ক্লাব সম্বন্ধে সুকুমারের জংলু মামা প্রভাত গাঙ্গুলি লিখছেন, জীবনে বহু ক্লাবের সংস্পর্শে আসিয়াছি। রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিচিত্রার সদস্য হইবার সৌভাগ্যও আমার হইয়াছিল, কিন্তু বলিতে দ্বিধা নাই, মানডে ক্লাব বা মন্ডা ক্লাবের ন্যায় এত বিচিত্র, এত রসে ভরপুর ক্লাব আমি আর দ্বিতীয়টি দেখি নাই। সভ্যদের অনেকেই ছিলেন খুব লম্বা চওড়া, আর তারা যখন ক্লাবের আসর শুরু হতো, আসরের শুরুতে ধেই ধেই করে নাচতেন, সঙ্গে ক্লাবের গৃহীত সঙ্গীতটিও গাওয়া হতো। আর তাদের সেই নাচের ধূপধা পাওয়া যে ঠিক নিচের তলায় রান্নাঘরে খাবারের রেকাপ সাজাতে সাজাতে বাড়ির বউরা ভাবতেন যে ছাদটাই না মাথার ওপর ভেঙে পড়ে। এই ক্লাবের গৃহীত সঙ্গীতটি কি ছিল জানেন? রবীন্দ্রসঙ্গীতের প্যারোডি। অবশ্যই রবীন্দ্রনাথের অনুমোদন নিয়ে আমাদের শান্তিনিকেতনের অনুকরণে আমাদের মন্ডা সম্মিলন, এই গানটা লিখেছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। মন্ডা ক্লাব বা মানডে ক্লাব ছিল নক্ষত্র সমাবেশ। সেখানে
সুকুমারেরা 3 ভাই তো ছিলেনই, তার সঙ্গে অতুল প্রসাদ সেন, সত্যেন্দ্রনাথ দত্তের কথা তো বললামই, তারপরে সংখ্যাতত্ত্ববিদ প্রশান্তচন্দ্র মহালানবিশ, শান্তিনিকেতনের একগুচ্ছ প্রাক্তনী যেমন অজিত চৌধুরী, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অমল হোম, সুনীতি চট্টোপাধ্যায়, অনেক অনেক নাম। এখানেও সুকুমারের ছড়া বানানোর অদম্য অভ্যেস অব্যাহত। যখনই কোনো হতো, ক্লাবের আসর বসতো, সঙ্গে সঙ্গে তিনি আমন্ত্রণ পত্রটি ছড়ায় লিখে দিতেন। একটা যেমন পাচ্ছি: 17ই শনিবার অপরাহ্ন বেলা, গড়পাড়ে হই হই সর্বতী মেলা, শরবত সদালাপ সঙ্গীত ভীতি, ফাঁকি দিয়ে নাহিলাভ জেনে রেখো ইতি সুকুমার। আমন্ত্রণপত্রের নাম উল্লেখ ছিল তার একটা বিশেষত্ব। সুকুমার রায়ের স্ত্রী সুপ্রভা দেবীর ডাকনাম ছিল টুলু, আর তার ভাই সুবিনয় স্ত্রী পুষ্পলতা দেবীর ডাকনাম ছিল পুষু। একবার লেখা হলো এই ক্লাবের আমন্ত্রণপত্রে, সুকুমার লিখলেন: আসছে কাল শনিবার অপরাহ্ন 4:30, আসিয়া মোদের বাড়ি, শুভপদ ধুলি জাড়ি, কৃতার্থ করিলে সবে, টুলু পুষু খুশি হবে। আরেকটা চিঠির কথা এই প্রসঙ্গে আমাকে বলতেই হবে, এক অন্য ধরনের চিঠি। এখানেও সভ্যদের ডাকনামগুলো জড়িয়ে আছে। যেমন ছোটকু, ছোটকু হচ্ছে সুকুমার রায়ের ছোট ভাই সুবিমল। জংলু, জংলুর কথা তো আমরা আগেই বলেছি, সুকুমার রায়ের মামা। আছেন জীবন, জীবন হচ্ছেন সুকুমার রায়ের বন্ধু গিরিজা শঙ্কর। আর আছে খোদন, খোদন হচ্ছেন সুকুমার রায়ের শালা সুপ্রভা দেবীর মাস্তুতো ভাই, ইনি আবার ক্লাবের সেক্রেটারি। এবং এই চিঠিটা হয়েছিল, সেটাও একটা গানের প্যারোডি, এবং মূল গানটা যার, তিনি এই প্যারোডি শুনে খুব আমোদ পেয়েছিলেন। আমি গাইতে জানি না, তবু যাকে দিয়ে এই গানটা করাবো ভেবেছিলাম, তার ব্যস্ততার জন্যে সে গাইতে পারলো না, তাই আমার অক্ষম কণ্ঠে আমি 2 লাইন চেষ্টা করছি, খারাপ লাগলে আমার কিছু করার নেই। গানটা শুনলেই বুঝতে পারবেন কার গানের প্যারোডি। কেউ বলেছে খাবো খাবো, কেউ বলেছে খাই, সবাই মিলে গোল তুলেছে, আমি তো আর নাই। কেউ বলেছে খাবো খাবো, ছোটকু বলে রইনু চুপে, 6 মাস ধরে কাহিল রূপে। ছোটকু বলে রইনু চুপে, 6 মাস ধরে কাহিল রূপে। জংলু বলে রাম ছাগলের মাংস খেতে চাই, কেউ বলেছে খাবো খাবো। সময়ের অভাব বলে পুরো গানটা শোনাতে পারছি না, কোনোদিন যদি সুযোগ থাকে শোনাবো। তো যাই হোক, এই খোদন বা শিশির কুমার ক্লাব সেক্রেটারি, তিনি চাকরি করতেন গ্রেশাম ইন্স্যুরেন্স কোম্পানিতে, ফলে কাজের সূত্রে তাকে প্রায়ই কলকাতার বাইরে যেতে হতো। আর সেক্রেটারি না হলে সভ্যদের আমন্ত্রণকে জানাবেন, তিনি বাইরে থাকলে ক্লাব বন্ধ। সেই সূত্রে তিনি একবার কাজের সূত্রে বিহার গেছেন। সুকুমার তখন লিখলেন: ক্লাবটিরে ছাড়ি মাস 3-4, হলো অধিকারী বিহার বিহারী, বিরহেতে তারি নিঃশ্বাস ছাড়ি, ব্যথা পেয়ে ভারী, ভিজাইল দাড়ি, যত বুড়ো ধাড়ি, সভ্যের সারি, ঘোর বাড়াবাড়ি। কিন্তু ক্লাব তো বন্ধ রাখা যায় না, তাই আমন্ত্রণের দায় সুকুমার নিজের কাঁধে তুলে নিলেন। সম্পাদক বেওকুব কোথা যে দিয়েছে ডুব, এদিকে যে হায় হায়, ক্লাবটি তো যায় যায়। তাই বলি সোমবারে মদগৃহে গড়পাড়ে, দিলে সবে পদধূলি, ক্লাবটারে ধরে তুলি। রকমারি পুঁথি যত নিজ নিজ রুচি মতো, আনিবেন সাথে সবে, কিছু কিছু পাঠ হবে, নিবেদিছে সুকুমার করজোড়ে বারবার। আবার খেয়াল বসে তার ইংরেজি তর্জমাও করে ফেললেন। The secretary is missing, he might have gone fishing. The club in the meantime is missing its rhyme. So this Monday, punch this Monday, my house in Garpar,
A day filled with fun jar. Bring all the books you like. No, not for a hike. We can read a few to make the fun stew. All we have come so far. No turning back, says Sukumar. আবার শিশির কুমার ফিরে আসছেন শুনে প্রচার করলেন তার কার্টুন দিয়ে। শুনেছিল গেছে গেছে, শুনেছিল নেই সে, দাড়ি নেড়ে চাঁদা চায় আষাঢ়ের 22-এ। আর শিশির কুমার ফিরে আসার পর তার বকলমে তিনি আমন্ত্রণপত্রটি লিখলেন, আমি অর্থাৎ সেক্রেটারি মাস 3 কলকাতা ছাড়ি, যেই গিয়েছি অন্য দেশে অমনি কি সব গেছে ফেঁসে। বদলে গেছে ক্লাবের হাওয়া, কাজের মধ্যে কেবল খাওয়া, চিন্তায় নেই গভীর বিষয়, এসব আমার প্রাণে কি সয়। এ সমস্ত চলবে না কো, আমি আবার এইচি ঘুরে। এখন থেকে সমঝে রাখো, এ সমস্ত চলবে না কো, আমি আবার এইচি ঘুরে। তান ধরেছি সাবেক সুরে, মঙ্গলবার আমার বাসায়, আর থেকো না ভোজের আশায়, শুনবে এসো সুপ্রবন্ধ, গিরিজার বিবেকানন্দ। যাক, মন্ডে ক্লাব নিয়ে সুকুমারের নেতৃত্ব নিয়ে অনেক কথা হলো, এবার সময়ের অভাবে একটু গুটিয়ে আনার দরকার। যাই হোক, 1921 সালে জন্ম হলো তার পুত্র সত্যজিতের। তারপরে গেলেন ময়মনসিংহে পিতৃপুরুষের জমিদারি দেখতে, আর ফিরে এলেন দুরারোগ্য কালাজ্বর বা অ্যাপোপ্লেক্সি রোগ নিয়ে। 2.5 বছর শয্যাশায়ী রইলেন, উঠে দাঁড়াতে পারেন না, চলতে গেলে হাঁপ লাগে। ওই অবস্থায় কখনো বিছানায় শুয়ে বুকে তাকিয়া দিয়ে তিনি লিখছেন, বা কখনো আধশোয়া হয়ে আধবসা হয়ে কোলের ওপর ড্রয়িং বোর্ড রেখে আঁকছেন। তার ঘরটাই হয়ে উঠেছে সন্দেশের অফিস, বাংলা শিশু সাহিত্যের প্রাণতীর্থ। হিজিবিজবিজের মতন জীবনের সমস্ত ঘটনার থেকে, সমস্ত কাল্পনিক পরিস্থিতির থেকে তিনি মজা খুঁজে যখন বের করছেন, তখন কিন্তু মনে মনে জানেন যে তার সময় ফুরিয়ে আসছে। নিজের মনে যেন আউড়ে চলেছেন অহরহ জীবন থেকে আনন্দের রসদ সংগ্রহের সেই বীজ মন্ত্র, যা তিনি নিজেই লিখেছিলেন। রসের মাঝে মজবি যদি মন, বাস্তবের এই বস্তু লীলার তত্ত্ব কথা শোন। জড় জগতের বস্তু বিটায় বস্তু করেন বাসা, নিংড়ে দেখো রসের মধু, মৌচাকে তার ঠাসা। আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন। আর প্রতি পর্বের শেষে যে কথা বলি, আজও সে কথা বলে যাই, বাড়ির ছোটদের সুকুমার রায় পড়ান। আমি জানি পাঠ্যপুস্তকে ওটা নেই, কিন্তু রোজ একটু একটু করে তাদের পড়ান, রোজ একটু একটু করে তাদের পড়ে শোনান, নিজেরও পড়া হবে, আবার একটু নির্মল রসের সন্ধান করি আমরা। জীবনটা বড় কৃত্রিম হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।